নমস্কার, আমি অলিবর্ণা ভট্টাচার্য। থ্যাংক ইউ সবাইকে আমার প্রথম ভিডিওতে এত ভালোবাসা দেখানোর জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের এত ভালোবাসা সাপোর্ট পেয়ে আমারও একটু কনফিডেন্স লেভেলটা বেড়েছে। প্রথম ভিডিও বড্ড নার্ভাস ছিলাম আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটা পৌঁছাতে পারছি কিনা এটা নিয়ে, কিন্তু থ্যাংক ইউ এটা বোঝানোর জন্য আমাকে যে হ্যাঁ যেটা বোঝাতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন। এবার এই বিষয়ে একটা কথা বলি। লাস্ট ভিডিওতে আমি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস নিয়ে কিছু বলেছিলাম বা কিছু কমেন্ট করেছিলাম যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসে ইনভেস্ট করার আগে আমাদের অনেকবার ভাবা উচিত বা এটা থেকে একটু দূরে থাকা উচিত, এবং সেবি কিছু প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি। তো এই প্রসঙ্গে আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসে, জিজ্ঞাসা করেন ওনারা যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস জিনিসটা কি। তো যেটা আমি বুঝলাম যে এখনো অর্ধেক আমরা যারা রয়েছি মার্কেটে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস জিনিসটা মানে জানি না, কি ফান্ডামেন্টালের ওপরে কাজ করে সেটা জানি না, কেন এত স্মল স্টকসে ইনভেস্ট করেছে বা স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট করেছে সেটা জানি না। তো যখন আরো ইনডেপথ পড়াশোনা করলাম আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস নতুন কোনো জিনিস নয়, এটা লাস্ট 22 বছর ধরে মার্কেটে রয়েছে। এইবার এইখানে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে যেই জিনিসটা এত বছর ধরে রয়েছে সেটার ব্যাপারে আমরা কেন কিছু কেউ জানি না। আমরা হয়তো নতুন মার্কেটে, কিন্তু আপনারা যারা পুরনো আছেন, যারা আজ 20 বছর 12 বছর 14 বছর এত বছর মার্কেটে আছেন, এনাদের মুখে, ইনফ্যাক্ট আমার মা 2012 থেকে রয়েছে, আমি কখনো মায়ের মুখেও কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসের ব্যাপারে কখনো কিছু শুনিনি। মিউচুয়াল ফান্ড হাউসের ব্যাপারে আমরা সবাই জানি, সবাই শুনেছি, আমিও ছোটবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি যে বিভিন্ন মানুষ ইনভেস্ট করছে, আমার মা, মামা, মাসি, বাবা, এরা সবাই। এইবার একটা জিনিস আমি যেটা বুঝলাম, মিউচুয়াল ফান্ড হাউস যেরকম ধরুন কিভাবে ইনভেস্ট করে, কি ফান্ডামেন্টালের উপরে ইনভেস্ট করে, যে আমার কোম্পানি পুরনো, আমার কোম্পানি অনেক ভালো কাজ করে, এত কম্পিটিশন, এত কম্পিটিটর আসার পরেও আমার কোম্পানি আমার জায়গাতেই টিকে রয়েছে, মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি আমার কোম্পানির প্রচন্ড জোর বা দম আছে, তাই এত কম্পিটিটিভ মার্কেটেও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসের আবার ভাবনা, মানে চিন্তা ভাবনাটা পুরোপুরি আলাদা। কিভাবে আলাদা? কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস এটাতে ফোকাস করে না যে আমার কোম্পানি কতটা পুরনো, আমার কোম্পানি মার্কেটে কতটা টিকে থাকতে পারছে। ওরা বরং এটাতে ফোকাস করে যে আজকে ধরুন আমার সিগারেটের ডিমান্ড রয়েছে, প্রচুর মানুষই সিগারেট খাচ্ছে, স্মোক করছে, ইন ফিউচারও এটার ডিমান্ড থাকবে। কিন্তু যদি কখনো হুট করে সিগারেট মেটেরিয়াল পাওয়াতে বা সিগারেট বানানোতে কোনো প্রবলেম আসে বা ক্রাইসিস আসে, কোন কোম্পানিগুলো সবার আগে সব থেকে তাড়াতাড়ি নতুন টেকনোলজি বা নতুন মেশিন এনে জিনিসটাকে আবার সাপ্লাইটা নিজের জায়গায় নিয়ে যেতে পারবে। মানে ওরা কোম্পানি কত পুরনো এটাতে না ফোকাস করে আমার কোম্পানি কতটা নতুন টেকনোলজি বা কতটা অ্যাডভান্স এটার ওপরে বেশি ফোকাস করে। তো এরকমই মানি কন্ট্রোলে যখন আমি আরো খুঁজি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসের কিছু স্টকসের ব্যাপারে আমরা জানতে পারি যে ওরা এই স্টকসে ইনভেস্ট করেছে। এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলি যে কেন, তাহলে এত যদি ভালো চিন্তা ভাবনা হয় তাহলে সেবি এমনি এমনি কেন রেগুলেশনস আনার চেষ্টা করছে এটার উপরে, বা কেন ওদের কাছে জবাবদারি চেয়েছে, বা কেন এটার পিছনে ইনভেস্টিগেশন করছে। যখন ইনডেপথ আরো এটার ব্যাপারে ঢুকি তখন বুঝতে পারি যে সেবিও বুঝতে পারে যে যখনই একটা জিনিস নতুন আসছে মার্কেটে সেটার ব্যাপারে কিন্তু লোকের জ্ঞান খুব কম। এক হচ্ছে আমরা সব জানি, এক হচ্ছে আমরা কিছু জানি না, এ দুটো তো ঠিক আছে, কিন্তু যেই জিনিসটার ব্যাপারে আমাদের অল্প বিস্তর জ্ঞান সেটা কিন্তু খুব বাজে জিনিস, কথাতেই আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এই জিনিসটাই সেবি বুঝতে পারে যে ছোট ছোট কিছু কোম্পানি বা কিছু মিউচুয়াল ফান্ড হাউস আমাদের এই সেন্টিমেন্টটাকে বুঝতে পেরেছে, বা ওরা একটা বলতে পারেন একটা লুপ হোল বা একটা ফাঁক দেখতে পেরেছে যে এইখান থেকে হয়তো আমরা লোককে ম্যানিপুলেট করতে পারি, যার জন্য কিছু স্মল
কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস কি করে, বড় বড় মিউচুয়াল ফান্ড হাউস যারা এই 22 বছর ধরে রয়েছে তারা কিন্তু বড় বড় ভালো অ্যাডভান্স টেকনোলজি ইউজড কোম্পানিতে ইনভেস্ট করছে, কিন্তু এই ছোট কোম্পানিগুলো কি করছে, কিছু লোকাল কোম্পানিকে চুজ করে ওটার মধ্যে নিজেদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আগে থেকে করে দিচ্ছে, দিয়ে কোম্পানিটাকে বুস্ট করছে, ফান্ডামেন্টালটাকে দিয়ে দেখাচ্ছে যে কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো, কোম্পানির কাজ খুব ভালো, আপনারা এটাতে ইনভেস্ট করতে পারেন, আমরা এখান থেকে এতটা রিটার্ন জেনারেট করতে পারবো। যেটাকে যদি আমি বলি, সেবি যেটাকে বলে ফ্রন্ট রানিং মানে কি, ধরুন আমি আপনাকে বলছি যে এই স্টকটা কিনুন, তার আগে আমি ওটাকে কিনে রেখে দিচ্ছি। এবার আমি যখন আপনাকে বলছি, নিশ্চয়ই আপনাকে একা বলছি না, আমি আরো মানুষকে বলছি, সবাই কিনছে, স্টকটার দাম আপনারা দেখছেন বাড়ছে, কিন্তু ম্যাক্সিমাম প্রফিট কিন্তু আমি করছি। যেই মুহূর্তে আমি মালটা বেচে দেবো সেই মুহূর্তে কিন্তু কোম্পানিটা পড়ে যাবে। যার জন্য সেবি বলে বা আমাদেরকে সাবধান করে যে 80% কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু প্রচন্ড স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট করছে, এবং ওনাদেরও প্রশ্ন করে যে এই যে তোমরা এত স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট করছো, যদি কখনো কিছু হয় তোমরা লোকের টাকাটা ফেরত কিভাবে দেবে। যখন দেখলো যে ওরা উত্তর করতে পারলো না, তখনই সেবি আমাদেরকে একদম নিউজের থ্রু দিয়ে বা সামনাসামনি এসে অফিসিয়ালি বলে যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস থেকে একটু দূরে থাকবেন বা ভেবেচিন্তে কাজ করবেন। এবার এই রিটার্নের কথাতে আমার একটা কথা মনে পড়ে, আমরা লাস্ট 2 মাস আগে মনে হয় একটা স্টকের ব্যাপারে তনয়দা এসে ভিডিওতে বলেছিল, MIC ইলেকট্রনিক্স যখন বলে তখন স্টকটার দাম মোটামুটি মনে হয় 50-52 ছিল, এখন মনে হয় স্টকটার দাম কিছু 86-88 এরকম চলছে। 2 মাসে এতটা রিটার্ন। তো আমরা এরকম ভাবে রিসার্চ করি, রিসার্চটা আমরা চেষ্টা করি সব দিক থেকে করার, টেকনিক্যালি বলুন, ফান্ডামেন্টালি বলুন, আরো অনেক ইন্ডিকেটরস নিয়ে। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট নিউজ আপনাদের জানাটা খুব দরকার। আপনারা যারা ডিসকাউন্ট ব্রোকারে কাজ করছেন, জানি না আপনারা কতটা খবর দেখেছেন বা কতটা খবর দেখছেন, মানি কন্ট্রোলে পর 2 দিন একই নিউজ এসছে যে সেবি কিন্তু এই অপশন আর ফিউচারের ওপরে বড় সড়ো কোনো রেস্ট্রিকশন আনছে। কারণ সেবি যখন ক্যালকুলেট করতে বসে, যেহেতু প্রত্যেকটা ব্রোকারকে দিনের শেষে সেবিকে জবাবদারি করতে লাগে যে আমাদের এত ট্রেড হয়েছে, এত ভলিউমে ট্রেড হয়েছে, আমাদের এত ব্রোকারেজ জেনারেট হয়েছে, তো যখন সেবি এই জিনিসগুলোকে মেলাতে বসে বা ট্যালি করতে বসে, সেবি যেটা দেখতে পায়, যারা ডিসকাউন্ট ব্রোকার, ধরুন গ্রো, আপস্টক্স, জিরোদা, এদের ফিউচার অপশনের ক্লায়েন্ট হয়তো রয়েছে 100%-এর মধ্যে মাত্র 20%, কিন্তু যখন ব্রোকারেজ জেনারেট হচ্ছে সেটাতে কিন্তু 60-80 বা 70% ব্রোকারেজ এই 20% মানুষ জেনারেট করছে। যার জন্য সেবি ভয় পাচ্ছে যে আমাদের ইন্ডিয়ার লোকেরা কিন্তু নিজের ঘরের টাকাটা ওই লটারি সিস্টেম করতে গিয়ে বা ওই ফাটকা যে আজকে 10,000 টাকা লাগালে 1 লাখ টাকা পেতে পারি, এই মেন্টালিটি নিয়ে কিন্তু নিজেদের টাকা রোজ দিন হারাচ্ছে। যার জন্য সেবি চেষ্টা করছে, এক হতে পারে যে আমাদের ট্যাক্স এটার ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে, বা যে ডিসকাউন্ট ব্রোকার গুলো আছে তাদের সাথে কোনো রেস্ট্রিকশন বসাতে পারে, এবং হয়তো এই যে এক্সপায়ারি হয় না আমাদের, ধরুন উইকলি এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, আপনি যে কোনো ডিসকাউন্ট ব্রোকার খুলুন, আপনাকে মান্থলি বেশি দূর যেতে দেবে না, আপনাকে উইকলি এক্সপায়ারিতেই কাজ করতে হবে। ওরা বলে দেবে সিকিউরিটি রিজনের জন্য, টাকা আমার, রিস্ক আমার, আমি বুঝবো কি হবে, কিন্তু ওরা কিছুতেই কাজ করতে দেবে না। কেন করতে দেবে না? কারণ আপনি তাহলে প্রত্যেক সপ্তাহ কিনবে, প্রত্যেক সপ্তাহে ব্রোকারেজ জেনারেট হবে। এইবার এই করতে গিয়ে না প্রচুর লস হচ্ছে। ব্রোকার তো ব্রোকারেজ তো ঢুকছে, কিন্তু এটা কোনো ঠিকঠাক ওয়ে নয়। যার জন্য হয়তো সেবি এক তো বললাম ট্যাক্স বাড়াতে পারে, দ্বিতীয় আমাদের স্টক ওরা বলছে কমিয়ে দেবে, স্টক অপশন ওটাকে চেষ্টা করবে কমিয়ে দেওয়ার জন্য। যদি 100টা স্টকে অপশন করা যায়, হয়তো ওটাকে হাফ করে দিতে পারে। আর আরো কিছু আছে, আমার পরপর এতটা মনে নেই, আরো অনেক কিছু বলেছে। মানে সেবির মেন উদ্দেশ্য হচ্ছে ফিউচার অপশনের ভলিউমটা কমাতে হবে। যার জন্য আপনারা যদি এঞ্জেল ওয়ান বলুন বা জিরোদা, আপস্টক্স, এদের যদি স্টকটা দেখেন,
হয়তো দেখতে পারবেন স্টকটা পড়েছে, দাম পড়ে গেছে স্টকগুলোর এসব কারণেই। একমাত্র এঞ্জেল ওয়ানকে ওরা একটুখানি ছাড় দিয়েছে। কেন দিয়েছে? কারণ এঞ্জেল ওয়ান এক তো অনেক বছর পুরনো ব্রোকার, আর ওদের আগে কিছু মানে 1-2 বছর আগে ওদের ফুল টাইম ব্রোকার ছিল, এখন আছে কিনা আমি জানি না, কারণ আমার নিজের এঞ্জেল ওয়ানে আগে অ্যাকাউন্ট ছিল, তো আমি আমার ফুল টাইম ব্রোকারকে দিয়েই অ্যাকাউন্ট খুলিয়েছিলাম। এবার সেটা কতটা কি আছে কি নেই আমার আইডিয়া নেই, এটা একটা বলার ছিল। এইবার আমি মেন প্রসঙ্গে ফিরে আসি। এই ভিডিওটা করার কারণ, এই যে বললাম কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস আপনার কিছু কিছু ধরুন স্টকস ইনভেস্ট করেছে ভালো ভালো কোম্পানিতে। এবার এগুলো কোন কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস? আমি বারবার বলছি বড় বড় কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস যারা অনেক বছর ধরে আছে। এবার নামগুলো আপনারা একটুখানি গুগল করবেন, পেয়ে যাবেন যে কোন কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসগুলো অনেক বছর ধরে আছে। এবার আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে ওরা কোন কোন স্টকে ইনভেস্টটা অ্যাকচুয়ালি করেছে। আর এইটা নিয়ে অলরেডি আমরা সোমবারের লাইভ ট্রেডে ইন ডিটেল ডিসকাশন করেছি। প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল কি হতে পারে, কতটা রিটার্ন দিতে পারে, কতটা বাড়তে পারে, কতটা গ্রোথ আসতে পারে, বা ইন ফিউচার এদের মার্কেট ক্যাপাসিটি কতটা হতে পারে, এই নিয়ে কিন্তু লাইভ ট্রেডিং এ ইন ডিটেলস আলোচনা করা আছে। এই বিষয়ে আরেকটা কথা, ধন্যবাদ যারা আমাদের জন্যে ছুটি নিয়ে একদম সকাল 9টা থেকে 3:30 অবধি এক জায়গায় বসে আমাদের সাথে লাইভ ট্রেড করেছেন। এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ আমাদের টিমকে এতটা ভরসা করার জন্য, ভরসা করে আমাদের সাথে লাইভ ট্রেডে বসার জন্য। চেষ্টা করব যে আরো ইন ফিউচার আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে, টপিক বলুন বা লাইভ ট্রেডিং সেশন বলুন। আমাদের বুধবারেও লাইভ ট্রেডিং সেশন হচ্ছে। ভিডিওটা হয়তো বুধবার দিন সন্ধেবেলা যাবে, আর আমাদের বুধবারের পর কিন্তু আবার শুক্রবারেও লাইভ ট্রেডিং হবে। চেষ্টা করবেন যে বুধবার শুক্রবার যখন পারবেন বসতে। এইবার আমি প্রসঙ্গে আসি যে এই কোন কোন স্টকে ইনভেস্ট করেছে। ফার্স্ট করেছে হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল। প্রথম স্টক যেটা করেছে সেটা হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল। সেকেন্ড হচ্ছে পিএনবি হাউজিং ফিন্যান্স। এবার আদিত্য বিড়লায় ওরা মোটামুটি 895 ক্রোর ইনভেস্ট করেছে এক। পিএনবি হাউজিং ফিন্যান্সে ওরা 136 ক্রোর ইনভেস্ট করেছে দুই। এটা 2 নম্বর স্টক। 3 নম্বর স্টক হচ্ছে ফাইজার, এটাতে ওরা কিন্তু 94 ক্রোর ইনভেস্ট করেছে। ইরকন ইন্টারন্যাশনাল, এটাতে ওরা 369 ক্রোর ইনভেস্ট করেছে, মানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস। এনএলসি ইন্ডিয়াতে 254 ক্রোর ইনভেস্ট করেছে। এবার আমরা যখন এটা নিয়ে ডিসকাশন করছিলাম, আমার এনএলসি ইন্ডিয়াকে অতটা পছন্দ হচ্ছিল না, কিন্তু আমাদের আরেক টিম মেম্বার অর্ঘ মুখার্জি, বা আমি অর্ঘদা বলে ডাকি, উনি এসে ক্লিয়ার করলেন কেন এনএলসির ফান্ডামেন্টালটা একটু উইক হয়েছে। কারণ এনএলসি কি করেছে, নিজের যে প্রমোটার হোল্ডিং ছিল সেটাকে ওরা ফুললি বেচে দিয়েছে বা রিলিজ করে দিয়েছে। রিলিজ করে কিছুটা টাকা নিয়েছে, বা যে টাকাটা ইনভেস্ট করা ছিল সেটাকে ফাঁকা করেছে। কেন করেছে? কারণ এনএলসি ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জিতে হয়তো ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছে। যেহেতু আমাদের ইন্ডিয়া বড্ড অ্যাগ্রেসিভ হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, যার জন্য এনএলসি ইন্ডিয়াও ইনভেস্ট করার কথা মানে ভেবেছে বা কথাবার্তা চলছে, যার জন্য ওদের প্রমোটার হোল্ডিংটা চেঞ্জ হওয়ার জন্য একটুখানি আপনার ফান্ডামেন্টালটা এদিক ওদিক হয়েছে, বাট কোম্পানিটা খুব ভালো। এবার এই রিনিউয়েবল এনার্জিতেও আমি আরেকটা কথা আসবো, এটাও আপনাদের জানা খুব ইম্পর্টেন্ট। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড আপনার এনার্জি ফান্ডের ওপরে একটা এনএফও এনেছে, ওটা নিয়ে আমি বলছি, পরে ডিসকাস করছি, আগে স্টকগুলো বলিনি। এরপরে আসে হচ্ছে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে 215 কোটি ইনভেস্ট করেছে। তারপরে আসছে মহারাষ্ট্র সিমলেস। মহারাষ্ট্র সিমলেসে এরা 125 কোটি ইনভেস্ট করেছে। বিইএমএল, এটাতে 89 ক্রোর ইনভেস্ট করেছে। ইন্দ্রপ্রস্থা মেডিকেল কর্পোরেশন, ইন্দ্রপ্রস্থা মেডিকেল কর্পোরেশন, এটাতে হয়তো খুব কম টাকা ইনভেস্ট করেছে, বাট আমার পার্সোনালি এই কোম্পানিটাকে ভীষণ পছন্দ হয়েছে।
এদের কাজ বলুন বা এর ফান্ডামেন্টাল বলুন, এতগুলো যে স্টক বলবো আপনাদের পরপর, এটা আমার ফেভারিট। বা আমি যদি আপনাদের জায়গায় হই, আমি সবার আগে এটাতে কিছু টাকা ইনভেস্ট করব, তারপরে আস্তে আস্তে বাকিগুলোতে ইনভেস্ট করব। ইনভেস্টটা কিভাবে করবেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। অ্যাপেল ইন্ডিয়ার নাম আমরা সবাই শুনেছি, রিসেন্ট ট্রেডও করেছি। এটাতে 50 কোটি ইনভেস্ট করেছে, ইন্দ্রপ্রস্থাতে 59 কোটি ইনভেস্ট করেছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস। আবার বলছি, ইন্দ্রপ্রস্থা মেডিকেল কর্পোরেশন, এটাতে 59 কোটি ইনভেস্ট করেছে। অ্যাপেল ইন্ডিয়াতে 50 কোটি করেছে। এমএসটিসিতে 43 ক্রোর্স ইনভেস্ট করেছে। আর লাস্ট যে দুটোতে ইনভেস্ট করেছে সেটা হচ্ছে এসএমএস ফার্মাসিউটিক্যাল, আবার বলছি এসএমএস ফার্মাসিউটিক্যাল, এটাতে 36 ক্রোর। গুজরাট থেমিস বায়োসিন, এটাতে 22 কোটি। এই কটা কোম্পানি আমরা জানতে পেরেছি, যেটাতে বলতে পারেন বড় বড় মিউচুয়াল ফান্ড হাউস বা বলতে পারেন ছোটদের মধ্যেও কিছু কিছু মিউচুয়াল ফান্ড হাউস এটাতে ইনভেস্ট করেছে। এই কোম্পানিগুলোতে, এইগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন এসআইপি মোডে। মানে যেরকম আমরা মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে এসআইপি দিই, এবার সেটা আমাদের বাধ্য আমরা দিতে, প্রত্যেক মাসেই কাটবে। স্টক এসআইপি আমরা এরকম করতে পারি, কিন্তু স্টক এসআইপির একটা সুবিধা কি, আপনাকে হয়তো প্রত্যেক মাসে, মানে আপনার যে মাসে টাকা হবে আপনাকে সে মাসে দিতে হবে, প্রত্যেক মাসে দিতে হবে এরকম কোনো নিয়ম নেই। এবার ধরুন কোনো মাসে আপনার বেশি যদি হয়, মানে ফান্ড যদি বেশি হয়, সেই মাসে বেশি করলেন। নেক্সট মান্থে যদি ফান্ড না হয়, সেই মাসে না করে পরের মাসে করলেন। কিন্তু আমরা যদি ধৈর্য ধরে স্টক এসআইপি করতে পারি প্রত্যেক মাসে ছোট ছোট অ্যামাউন্টে, 10,000, 2,000, 3,000, যার যেরকম ক্ষমতা, যার 50,000 সে 50,000, আমাদের যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী যদি ছোট ছোট ইনভেস্ট করতে পারি, নেক্সট 5 বছর আমরা যে কি রিটার্ন পেতে পারি আমাদের কিন্তু চিন্তা ভাবনার বাইরে। কিছু কিছু স্টক হয়তো 10 গুণ, 20 গুণ অনেক রিটার্ন দিতে পারে, 100%, 200%, 300%, আমাদের ধারণার বাইরে। যে যেরকম আমাদের ইন্ডিয়ার লোক সংখ্যা বাড়ছে না, সেরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু ডিমান্ড বাড়ছে। এই বছর মনে হয় ভোল্টাস দাদা লাইভ ট্রেডিং এ বলছিলেন 1.5 ঘন্টা করে মনে হয় কতগুলো করে এসি বেচেছে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসের ডিমান্ড বাড়বে, খাবার হোক, জামা কাপড় হোক, প্রত্যেকটা বেসিক নিডের জিনিস বাড়বে। সেরকম স্টকেরও কিন্তু ফিউচার অনেক ব্রাইট, বা আমাদের ইন্ডিয়াতে স্টক মার্কেটের ফিউচার অনেক ব্রাইট। যার জন্য আমরা মিউচুয়াল ফান্ডে যেরকম ইনভেস্ট করছি ওটাতে থাক, ওটা কিছু করতে পারেন, ওটাতে ইনভেস্ট করতে থাকুন। কিছু কিছু স্টকেও আপনারা এসআইপি করুন। এই প্রসঙ্গে, এই স্টক এসআইপির প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। আমাদের এক টিম মেম্বার আছেন কাবেরী ভট্টাচার্য, যারা আপনারা অনেক পুরনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন বা পুরোনো ভিডিওতেও হয়তো নাম পাবেন ওনার। উনি কিন্তু পুরোপুরি এই ফান্ডামেন্টালের ওপরেই নিজে রিসার্চ করেন এবং ফান্ডামেন্টালের ওপরেই ট্রেড করেন। ওনার কিন্তু একটা ভীষণ সিম্পল রুল, আমার যদি দেখে মনে হয় স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং, আমি ইনভেস্ট করব, উইক লাগলে আমি ইনভেস্ট করব না। কিন্তু পরন্তুতে আমি যাব না যে এখন উইক আছে পরে স্ট্রং হতে পারে, এখন স্ট্রং আছে পরে উইক হতে পারে। এখন যেটা দেখছি আমি এখনের বেসিসে অ্যাকশন নেব। এইবার স্টক এসআইপিতে না 5 বছরটা কিন্তু কম সময় না। মিউচুয়াল ফান্ডে আমরা কি দেখি, মার্কেট যেরকম ওপর নিচে হচ্ছে সেরকম আমাদের প্রফিটটা ওপর নিচ হতে পারে। কিন্তু স্টক এসআইপিতে যখন আপনারা পোর্টফোলিও খুলে দেখবেন বা বিভিন্ন নিউজ পাবেন যে যা আজকে এই ফ্যাক্টরিতে আগুন লাগলো, কালকে এটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, প্লিজ এইগুলোতে অতটা ফোকাস করবেন না। কোম্পানি ভালো চুজ করতে যদি আপনি পারেন, আপনার কোম্পানির ওপরে ভরসা রাখবেন, যাই ক্রাইসিস আসুক না কেন কোম্পানি ঠিক কেটে বেরোবে। এবার 5 বছরে অনেক কিছু হতে পারে, আপার সার্কিট, লোয়ার সার্কিট, ফ্রিজ, হ্যান ত্যান, কখনো ব্যান লাগতে পারে, কখনো এই নিউজ আসতে পারে। প্লিজ ওগুলোতে কিন্তু খুব একটা মানে ভেসে যাবেন না, যতক্ষণ না আপনারা কনফার্ম সলিড কোনো খবর পাবেন। কোনো অ্যাকশন নেবেন না, টুকটুক করে স্টক এসআইপি করে যাবেন। আর যেহেতু ভালো কোম্পানি, চট করে ভালো কোম্পানির এরকম চেঞ্জেস আসে না। এইবার উনি কিছু স্টক রেকমেন্ড করেছেন যেগুলোর ওপরে আপনারা স্টক এসআইপি করতে পারেন। এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসে যেগুলো বললাম ওগুলো বাদ দিয়ে, পেন্ট সেক্টর থেকে উনি বার্জার পেন্ট বলেছেন, ব্যাংক সেক্টর থেকে উনি আইসিআইসিআই ব্যাংক বলেছেন, ইন্স্যুরেন্স সেক্টর থেকে উনি এইচডিএফসি লাইফ বলেছেন। এই তিনটেতে মেনলি ফোকাস করতে বলেছেন। কারোর যদি 10,000 টাকা ক্যাপিটাল হয় তাহলে 2,500 করে এই তিনটাতে লাগাতে পারেন। আর যে 2,500টা পড়ে থাকছে
উনি বলেছেন মরপিয়ান ল্যাব, সুজলন এনার্জি, ইনফিবিম, এই তিনটে মিলে আপনারা ওই 800 করে ওই আর বাকি 2500 টাকা এই তিনজনের মধ্যে ভাগ করে আপনারা ইনভেস্ট করতে পারেন। লাস্ট যেটা ইম্পর্টেন্ট কথা রয়েছে বলার, সেটা হচ্ছে যেটা আমি আগেও বললাম যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড হাউস একটা এনার্জি ফান্ডের ওপরে এনএফও এনেছে। এইবার আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু আপনার গভর্নমেন্টের রিনিউয়েবল এনার্জির দিকে যে ফোকাসটা রয়েছে বা বলতে পারেন যে আইডিওলজিটা রয়েছে সেটা কিন্তু ওরা ধরতে পেরেছে বা ওদের প্রচন্ড পছন্দ হয়েছে এবং এটাতে ওরা ফিউচার দেখতে পাচ্ছে। যার জন্যে ওরা কি করেছে, প্রত্যেকটা দিকে মানে আমাদের রিনিউয়েবল এনার্জির প্রত্যেকটা সেক্টরে ওরা ইনভেস্ট করতে চলেছে। এবার আমরা তো ছোট প্লেয়ার, আমাদের কাছে অতটা ফান্ড হয় না যে আমরা প্রত্যেকটা রিনিউয়েবল এনার্জি স্টক, কখনো যারা অয়েল পাম্প করছে ভালো ওদের স্টক, যারা কোল মাইনিং করছে ওদের স্টক, এত স্টকে আমরা ইনভেস্ট করবো এটা পসিবল হয় না। আইসিআইসিআই কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে একটা ছাদের তলায় আমাদেরকে এনে দিচ্ছে এবং খুব নমিনাল ভ্যালুতে, মানে 5000 টাকা থেকে শুধু ইনভেস্ট করার জন্য। ওরা কোন কোন দিকে ইনভেস্ট করছে, ধরুন এক তো রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করছেই, দ্বিতীয় গ্যাসে ইনভেস্ট করছে, অয়েলে ইনভেস্ট করছে, ফিউলে ইনভেস্ট করছে, পেট্রোল ইথানল মিলিয়ে পেট্রোলের যে বলেছে গভর্নমেন্ট যে এক্সপ্যান্ড করতে পারে, ইথানলের সাথে পেট্রোল মেলালে ওটা পেট্রোলের মতনই কাজ করছে। এতে হয়তো আমাদের গভর্নমেন্টের অনেকটা টাকা বাঁচবে, অলমোস্ট ধরুন 40,000 কোটি টাকা। সেটা যদি গভর্নমেন্ট বাঁচাতে পারে তাহলে কোথাও না কোথাও আমাদের যে ফিসকাল ডেফিসিট আছে সেটাতে কিছুটা হেল্প হবে, ওটাতে হেল্প হলে জিডিপি বাড়বে। এই এত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আইসিআইসিআই এই এনএফওটা আমাদের কাছে এনে দিচ্ছে। আর ওরা শুধু যে এই কয়েকটা সেক্টর ইনভেস্ট করছে সেটা না, আমাদের ধরুন যে উইন্ড টারবাইন মানে যেটা দিয়ে হাওয়া দিয়ে যেটা এনার্জি তৈরি হয়, বা ধরুন ওয়াটার টারবাইন, মানে সোলার প্যানেল, এই প্রত্যেকটা জিনিসকে তো বানাতে লাগে, কোনো জিনিসই তো হুট করে হয় না। তো এই প্রত্যেকটা জিনিসকে যে বানাচ্ছে, যে অ্যাপ্লায়েন্স গুলো বা যে মেটেরিয়াল গুলো ইউজ হচ্ছে যে কোম্পানি সেইগুলোকে তৈরি করছে, ওরা কিন্তু ওই কোম্পানিগুলোতেও ইনভেস্ট করছে। কারণ যদি ইন ফিউচার ডিমান্ড বাড়ে তাহলে কি হবে, ওই কোম্পানিগুলোরও সাপ্লাই বাড়বে, যেহেতু ডিমান্ড বাড়ছে ওদেরকেও প্রডিউস করতে হবে, তো কোথাও না কোথাও ওই কোম্পানিগুলোর ফিউচারও হয়তো অনেক ব্রাইট। তো আপনারা এটা দেখতে পারেন, এই এনএফওটা খুব ভালো, আমার ভালো লেগেছে। বা আমি যখন আরেকটু গুগলে পড়াশোনা করলাম যে এক্সপার্টরা কি বলছে, এক্সপার্টরাও বলছে যে এনএফওটা খুব ভালো। তো এটা কিন্তু 2 জুলাই থেকে মনে হয় 16 জুলাই অবধি ওপেন আছে। যারা যারা পারবেন ইনভেস্ট করবেন, আমারও ইচ্ছা আছে ইনভেস্ট করার, আমিও হয়তো করতে পারি। তো দেখুন কি করবেন। আর বারবার বলছি একটুখানি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস নিয়ে কিন্তু আপনারাও ঘাটাঘাটি করুন যে কি হচ্ছে না হচ্ছে, জিনিসটার ব্যাপারে একটু অ্যাওয়্যার হন, জিনিসটা কি একটু পড়াশোনা করুন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে আপনাদের কাছে। আর যে স্টকগুলো বললাম ওই স্টকগুলোতে ছোট ছোট করে স্টক এসআইপি করার চেষ্টা করুন। আমি আবার বলছি যে 5 বছর যদি আমরা কেউ ধৈর্য ধরে ইনভেস্ট করতে পারি, আমাদের চিন্তা ভাবনার বাইরে যে আমরা কত % রিটার্ন পেতে পারি। এখানে এইটুকুই বলার ছিল। এই ভিডিওটা হয়তো বুধবার দিন সন্ধ্যেবেলা আপলোড হবে। যারা সোমবার বুধবার আপনারা লাইভ ট্রেড মিস করে যাচ্ছেন, প্লিজ আমরা আবার শুক্রবার লাইভ ট্রেডে বসবো। চেষ্টা করবেন যতটা পারবেন আমাদের সাথে থাকার, যতটা পারবেন লাইভ ট্রেড দেখার। ব্যাস এইটুকুই বলার ছিল আমার এই ভিডিওতে। আবার ধন্যবাদ আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।